নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আমার সঙ্গে রয়েছেন শুভ্রাংশু চ্যাটার্জিও। আজ যে স্পেশাল সেগমেন্টটা নিয়ে আমরা কথা বলছি, সেই সেগমেন্টটা নিঃসন্দেহে আপনারা বুঝতেই পারছেন, গোটা বিশ্বের হিন্দুরা একজোট হচ্ছে। কারণ বিভিন্ন প্রান্তে একটার পর একটা ঘটনা সামনে আসছে। বিশেষত এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে তা বিশ্বের কোনো প্রান্তের শিক্ষিত হিন্দুর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। প্রত্যেক মুহূর্তে সেখানে হিন্দুদের উপর নির্যাতন বাড়ছে, মানসিক শারীরিক নিগ্রহ হচ্ছে এবং কোথাও হিন্দুদের অস্তিত্বটাই সেখান থেকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা চলছে। একদিন ধরে নয়, দীর্ঘদিন ধরে। এমন নয় যে আজকে রাতারাতি হলো, এর আগে থেকেই কোথাও এর বীজ বপন করা হয়েছিল, অনেক বছর ধরে একটু একটু করে চলেছে। বাংলাদেশের ইতিহাস, তার স্বাধীনতা, সেটুকু পর্যন্ত নষ্ট করে ফেলা হচ্ছে। আর এখন সেখানকার হিন্দুরা না পারছেন থাকতে, না পারছেন নিজেদের ধর্মাচরণ রাখতে, এবং তাদের প্রত্যেক দিন তাদের উপর যে অত্যাচার চলছে তা নিয়ে গ্লোবালি গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের মানুষ যারা হিন্দু এবং আরও অনেকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। কারণ এই দেশে যদি এই পরিণতি হয় তাহলে আস্তে আস্তে হিন্দু অস্তিত্বটাই সংকটে চলে আসবে। কোথায় যাবেন তারা? বিভিন্ন বিদেশের প্রান্ত থেকে আমরা দেখেছি গ্লোবাল যে হিন্দু কোয়ালিশন সেটা তৈরি হয়েছে, একটা সনাতনী সংসদ তৈরি হয়েছে, যারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। কেউ বাংলাদেশের, কেউ রয়েছেন কানাডায়, কেউ বাংলাদেশের, কেউ রয়েছেন আমেরিকায়, কেউ ব্রিটেনে। তারা একজোট হয়েছেন, একটা গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এবং ঘটনাচক্রে আজ রিপাবলিক বাংলা স্টুডিওতে এরকমই একটা গ্লোবাল প্ল্যাটফর্মের প্রতিনিধিরা, মানবাধিকার কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন, যারা এই মুহূর্তে ভারতে এসছেন ভারত সরকারের সঙ্গে কথা বলার জন্য, সমাধান সূত্র খোঁজার জন্য এবং তাদের বেশ কিছু নিজস্ব আবেদন করার জন্য। আমি এক এক করে আলাপ করে এই মুহূর্তে আমার পাশে রয়েছেন ব্রিটেন থেকে এসছেন, সেখানকার লেবার পার্টির বর্তমান কাউন্সিলরও বটেন এবং ঘটনাচক্রে জন্মসূত্রে বাংলাদেশের মানুষও বটে। আমাদের সঙ্গে রয়েছেন পুষ্পিতা গুপ্ত, আমাদের সঙ্গে রয়েছেন কানাডা থেকে আসা অরুণ দত্ত। তিনিও দীর্ঘদিন ধরে লড়াই করছেন বিদেশের মাটিতে থেকেই নিজের দেশ বাংলাদেশ, তার অস্তিত্ব রাখার জন্য, তার ইতিহাস ঠিক রাখার জন্য, সেখানকার হিন্দুরা যাতে নিজেদের অধিকারটুকু রাখতে পারে তার জন্য তারা লড়াই করছেন। এবং রয়েছেন আমেরিকা থেকে শীতাংশু গুহ, দিনের পর দিন একসঙ্গে একজোট হয়ে, আমরা বলছিলাম শুভ্রাংশু যে পৃথিবীর বিশ্বের সমস্ত হিন্দুর মধ্যে একজোট হওয়ার সময় চলে এসছে। একটা স্লোগান, একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত হিন্দুরা একসঙ্গে কথা বলতে পারবেন, না হলে এইভাবে বাংলাদেশে যা চলছে হিন্দুদের অস্তিত্ব শেষ হতে চলেছে। আমরা সেদিকে একটা একটা করে ওনাদের আবেদন দাবি দেওয়াগুলো শুনে নিই। আমি আবারও পুষ্পিতা দিয়ে আপনাকে দিয়ে শুরু করব। আপনি শুরুতে বলছিলেন যে সিলেটে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল আপনার পরিবারের সঙ্গে। আপনার মা যে কারণে অসুস্থ হয়ে পড়েছিল এবং সারা জীবন আর সুস্থই হতে পারেননি সেই মানসিক যন্ত্রণা থেকে, নিগ্রহ থেকে। একবার সেই ঘটনাটা যদি বলেন, এবং তারপর বর্তমান পরিস্থিতিতে আবারও কোথাও সেই একই জিনিস পুনরাবৃত্তি চোখের সামনে যখন দেখছেন তখন কেমন লাগছে? অনেকেই জানেন ঘটনাটা আমার মায়ের সাথে হয়েছিল। সেটা আমার মা খুব অল্প বয়সে বিধবা হন, আমার বাবা ক্যান্সারে মারা যান এবং আমার মা খুব ধার্মিক হয়ে গেলেন এবং খুব সুন্দর করে পুজো দেওয়া আমার একটা প্যাশন হয়ে গেল। ঠাকুরের প্রতি বিশ্বাসটা মার প্রতিনিয়ত বাড়তে থাকলো এবং ঠাকুর ঘরটাই মার একটা আশ্রয়স্থল, যেটা দেখলেই যে কোনো মানুষের মনে হবে যে এখানে ঠাকুর বসে আছেন। মা জগৎবন্ধু সুন্দরের শিষ্য ছিলেন এবং একদিন সকালে মা ভোরবেলা উঠে ফুল তুলতে যেতেন পাশের বাড়িতে, সব জায়গা থেকে ফুল নিয়ে আসতেন সাজি ভর্তি করে। এসে দেখলেন ওনার ঠাকুরঘরের জানালা ভেঙে কেউ বা কারা গরুর মাংস ছিটিয়ে দিয়েছে। সেটা দেখে মার স্ট্রোক হয়েছিল এবং আমি সেটা উইটনেস ছিলাম। আমার বয়স অনেক কম ছিল, দিদিরা পড়াশোনার জন্য শহরে ছিল। আমি মার সেই কষ্টটা নিজের চোখের সামনে দেখেছি এবং যখন মা অসুস্থ ছিলেন, মার যখন স্ট্রোক হলো, মা কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না যে এটা কোনো প্রতিবেশী বা কেউ হিংসা করে বা কেউ তাকে ঘৃণা করে কাজটা করতে পারে। কারণ আমার মা যে কোনো কারোর বিপদ হলেই মা দৌড়িয়ে যেতেন। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে কারোর বিপদ হোক মা সবার আগে সবার পাশে দৌড়ায় যেতেন। সো মা পরবর্তীতে যদিও ক্যান্সারে মারা গেছেন, কিন্তু মার মনে যে কষ্টটা ছিল, মার মনের বিশ্বাস ছিল যে ঠাকুর ওনাকে কোনো রকম একটা শাস্তি দিয়েছেন এবং কেন সেই শাস্তি, মার সেই কষ্টটা ছিল যে ঠাকুর কেন আমাকে। বিশ্বাসে ভয়ঙ্কর আঘাত, মানুষের আবেগ, বিশ্বাস, এবং সেই ঘটনাগুলো কিন্তু আজও ঘটছে। আমি জানি যে আপনি এর আগেও বলেছেন বারবার করে
এইটার পুরো নেপথ্যে ছিল এখন যারা বড় বড় কথা বলছেন বাংলাদেশে, যারা ক্ষমতাতেও নেই, অন্তর্বর্তী সরকারেও নেই, কিন্তু যারা পাশ থেকে মনে করছে যে তারাই ক্ষমতা পাবে ইলেকশন হলে, অর্থাৎ বিএনপি, সেই সময় তো তাদের ভূমিকা ছিল। এবং আপনি সরাসরি কিন্তু কোনো রকমের রাগঢাগ না করে তাদেরকে কাঠগড়ায় তোলেন। অবশ্যই আমি এই সাথে বলি, তখন আমার মা বিধবা ছিলেন, আমাদের গ্রামের বাড়ির চাল ডালের উপরে আমাদের ভরসা ছিল। তো চাল ডাল আসতো, আমরা সেটা বিক্রি করা হতো, গুড় আসতো, তেল আসতো। কিন্তু একদিন ঘুম থেকে উঠে শোনা গেল আমাদের বাড়িটা দখল হয়ে গেছে। কেন দখল হয়েছে, কে করেছে? প্রতিবেশী করেছেন, এবং সেটা বিএনপির আমলে হয়েছে। এবং আমার মা স্ট্রোকের জন্য বিএনপি দায়ী। সেজন্য যদিও আমার মা ক্যান্সারে পরবর্তীতে মারা যান। আপনার কথা বলতে বলতে আপনার তো মানে চোখের জল চলে আসছে। আমি যেটা বুঝতে পারছি, বাংলাদেশে আপনি যে প্রতিবেশীদের কথা বলছেন, যাদের সঙ্গে মানে একসাথে ছিলেন, একসাথে কেবলমাত্র ধর্মের কারণে অত্যাচার করেছে এবং ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য বিভিন্ন রকম কাজ করেছে। এই ঘটনা আপনি যেটা বলছেন, কতদিন আগের ঘটনা বলছেন? আমি বলছি 30 বছর আগের কথা। 30 বছর আগে। এই 30 বছর পেরিয়ে যখন আজকে দেখছেন একই ঘটনা ঘটছে, একটুও কি বদল হলো না? একটু বদল হলো না। এখন এই গরুর মাংস আবারও সেই গরুর মাংস নিয়ে ফতোয়া হয়েছে যে সমস্ত হোটেল রেস্টুরেন্টে গরুর মাংস রাখতেই হবে, এক্স্যাক্টলি, এমনকি হিন্দুদের রেস্টুরেন্টেও। হ্যাঁ, এই বলা হচ্ছে যাদের রেস্টুরেন্টে গরুর মাংস বিক্রি হবে না, বাধ্য করা হচ্ছে যে আপনার তাদের দোকানও চলবে না, তাদের হোটেলও বন্ধ করে দেওয়া হবে। এবং ফতোয়াটা এরকম শুধু মৌখিক না, তারা পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, মিডিয়ার সামনে দাঁড়িয়ে সেটা বলছেন, প্রকাশ্যে বলছেন এবং গর্বের সহিত বলছেন। আমি যেটা আজকে আমার খুব দাদা প্রশ্নটা করেছেন, যত দিন যাচ্ছে আমার কষ্টের জায়গাটা বাড়ছে। কারণ আমি জানি আমার ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, যদি আমি লন্ডনে থাকি আজকে 28 বছর, আমার যে কষ্টের জায়গাটা, এরকম কষ্টের জায়গা অনেকের, বাংলাদেশের হাজারো হাজারো পুষ্পিতা, কেউ মুখ ফুটে বলতে পারছে না, তারা কান্না করছে। তাদের জীবনে যে কত 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 রকম বিভৎস ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, মায়ের সামনে মেয়ের। এখন তো না হয় আপনি সোশ্যাল মিডিয়াতে খবরটা আসছে, আর বাংলাদেশের নতুন সরকার যারা উপদেষ্টা আছে তারা বলছে সব ভুয়ো ছড়ানো হচ্ছে। কিন্তু এতদিন তো সোশ্যাল মিডিয়াতেও আসতো না। তখন তো আপনারা যারা আরও আছেন, উনি সেটাই বলছিলেন যে মানে একের পর এক ঘটনাটা মায়ের সামনে মেয়ের। প্লিজ শেষ করে নিন। মিডিয়া কোনো কিছু কভার করছে না। এখন যে একটা গত সপ্তাহে 3-4 দিন আগের ঘটনা, যে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, যে পজিশনে আমি লন্ডনে আছি, এই পজিশনটা বাংলাদেশে উনি ছিলেন, তাকে রেপ করা হয়েছে। এবং রেপ করার পরে মনে হলো যে উনি যদি কাউকে বলে ফেলেন তার নামটা, তারপরে তাকে বিষ খাইয়ে তাকে এমন অসুস্থ করলেন, এবং উনি মারা যাওয়ার আগে তার ছেলেকে বলে গেলেন যে পুরো ঘটনাটা। আপনি ভাবতে পারেন, একজন মা তার ছেলেকে, তার সন্তানকে, আমি নিজে মা, আমি জানি এই কষ্টটা একটা, এই যে সন্তানটা, মা মারা গেছেন, সে চলে গেছে ঠাকুরের কাছে, যে সন্তানটা বড় হচ্ছে, যে সন্তানটা বেঁচে থাকবে বাংলাদেশে, তার জীবনটা কেমন হবে? কারণ সে এই কষ্ট থেকে সে জীবনে বের হতে পারবে না। আমি আমার এই কষ্ট থেকে জীবনে বের হতে পারবো না। এরকম ঘটনা হাজারো ঘটনা। আমি কথা বলছি, আপনারা সুযোগ দিয়েছেন, আমি লন্ডনে থাকছি, আমার কথা বলার সাহস আছে, কিন্তু যারা কথা বলছেন বাংলাদেশে এরকম বাকি মহিলারা তারা বলতে পারছেন না, অনেক পারছে না। আমি আগেও বলেছি যে রেপ একটা খুব একটা সাধারণ ঘটনা, এবং রেপের ঘটনাগুলো মারা বলতে পারছেন না। অনেক পরিবারে আছেন মা মেয়ে দুজনে রেপ হয়েছেন। অনেক ঘটনা আছে মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে এবং কনভার্ট করা হয়েছে। কনভার্সন এমন কমন হয়েছে যে মা বাবা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছেন। আমি যখন প্রশ্ন করি, আপনার মেয়ে যে কনভার্ট হলো, আপনার কেমন লাগছে? ওনার উত্তর, আমার মেয়ে তো বেঁচে আছে। কি অবস্থা! নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।